সকালে একবার খাওয়াবেন। একবার। সকালে একবার খাওয়াবেন, আবার সন্ধ্যায় খাওয়াবেন বা রাত্রে। ইনশাল্লাহ ঠিক আছে। ভালো লাগবে না ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আজকে আবহাওয়া একটু টাইপের, তো হেজি টাইপের। তো আশা করি চলে আসবে ইনশাল্লাহ। স্যার কানেক্ট করার চেষ্টা করেন। কি আজকে হলো? 13 বস, আবার জি জোর বলেন। দিয়েছেন। বলেন স্যার। আপনি সব ব্রিফিং দিয়ে দিয়েছেন। লেভেল কয়টা, গ্রুপ কি কয়টা? কি লেভেল অফ হেলথ পড়তেছি না। লেভেল স্যার হেলথ আছে একটা একটা মানুষের। জি জি, এটা এটা হালকা 2 মিনিটে ব্রিফিং দিয়ে দিয়েছেন। একটাই শরীর, একটাই মন, একটাই আত্মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার। ওই যে ডক্টর রোজায়ের হোসেন, ওনার একটু ব্যাক করে নেন। ডক্টর রোজায়ের, ওনাকে অ্যাড করে নেবো তাই না স্যার? জি স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কি আজকে অবজারভেশন হবে তাই তো? 22 অবজারভেশনস। আবার একটা জায়গায় জহির স্যার যদি একটু ক্লিয়ার করতেন, আমি তো ব্যাক বেঞ্চার। সেটা হচ্ছে যে কারোর হেলথ যদি এ লেভেলের হয়, অর্থাৎ এ গ্রেড এ তে থাকে, এবং 1 বা 2-এ থাকে বা 3-এ থাকে, তাহলে তার ক্যান্সার কেন হলো? তার হেলথের লেভেল তো হাই, তাহলে তার ক্যান্সার কেন হলো? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, ওয়ালাইকুম। আমি তো স্যারের সরাসরি ছাত্র না, কিন্তু আমি যেটা বুঝি সেখান থেকেই বলি। সেটা হচ্ছে, ক্যান্সার তো আসলে কোনো রোগ নয়, বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। আর ক্যান্সার রোগ, আসলে ক্যান্সার কি এটা আমাকে বুঝতে পারবে, আসলে ক্যান্সারটা আসলে কি জিনিস এটা বুঝতে গেলে আমি এখানে ক্যান্সার সম্পর্কে আলোচনা একটু রাখছি। স্যার দেখতে পাচ্ছেন? আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন দেখাচ্ছি। ক্যান্সারটা আসলে কি জিনিস, একবার আসছিল আপনার স্ক্রিনটা, তারপরে ক্যান্সার কি আসলে জিনিস, ক্যান্সার আসলে কি জিনিস এটাকে বুঝি। ক্যান্সার শরীরের মূলত একটি কোষের একটি রোগ, যেখানে অস্বাভাবিকভাবে কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছেন স্যার? জি, পাচ্ছি পাচ্ছি। যা শরীরের বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়ে বা আস্তে ছড়িয়ে পড়তে পারে। যদি সেই ব্যক্তি লেভেল 1 বা গ্রুপ এর হয়, তাহলে তার ছড়িয়ে পড়া খুব দ্রুত হতে পারে, আবার দ্রুত নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিন্তু সে যদি ডিতে ক্যান্সার হয়, তাহলে তার ক্যান্সার ধীরে 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 প্রকাশ পাবে। আর বি বা সি মানে ওই অনুযায়ী আস্তে আস্তে আগে প্রকাশ পাবে বা পরে আস্তে আস্তে, কিছু কেউ আগে কেউ পরে। আর স্যারের প্রশ্ন হচ্ছে, এ গ্রুপের যেহেতু ভাইটালিটি ফোর্স অনেক স্ট্রং, তাহলে কেন ক্যান্সার হলো? স্যার, এই কোন অধ্যয়ন প্রিডিসপিশন না কোন অধ্যয়ন পড়ানোর সময় একটা উদাহরণ দিছিল, আপনারা খেয়াল করেছেন কি জানি না, যে রোমানিয়ার এক্স প্রেসিডেন্টের ছেলে, আহ, তার বংশ অনেক বেশি দিন বাঁচছে, কিন্তু সে তার পরিবেশ পরিস্থিতি, তার মানে বিভিন্ন চাপের কারণে তার লেভেলটা নিচে নামতে শুরু করেছে। সে কখনো যৌন অত্যাচার করেছে, কখনো মানে ঠিক মতো ঘুমায়নি, কখনো নেশা পান করেছে। বিভিন্ন কারণে তার শরীরের যে স্ট্রংনেস ছিল, বা তার লেভেল 1-এ ছিল বা লেভেল 1 ছিল, এ থেকে আস্তে আস্তে নিচে নেমেছে। কিন্তু ওই ব্যক্তির খুব দ্রুত ক্যান্সার হতে পারে যদি সে নিয়ন্ত্রিত জীবনে ফিরে না আসে। কারণ তার প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে সে তার জীবনকে যথেচ্ছা ব্যবহার করতেছে। আমাদের ইসলামে বলে
যে যত ইচ্ছা ব্যবহার করলে সে তার এই মন এবং শরীর দুটোই নষ্ট করে ফেলবে। আর যেমন একটা মানুষের প্রত্যেক দিন সকাল সকাল ঘুমানো, সকাল সকাল আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা যদি করে তার মন এবং শরীর দুটোই ভালো থাকবে। কিন্তু সে যদি প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর কথা 10:30টার ভিতরে, সে 12-1টার সময় ঘুমায়, সে উঠে অনেক দেরিতে দেরিতে। এই যে আর্লি টু বেডের কারণে তার লেভেল এ অনেক থাকা, মানে এতে থাকার পরে কারণেও থেকেও সে আস্তে 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 বিতে সিতে বা ডিতে চলে আসে। আর এই কারণে সে তার রোগ প্রবণতা নিজে থেকে তৈরি করতে, যেটা নিজের অর্জন। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে এই যে গ্রুপের ব্যক্তির কেন ক্যান্সার হচ্ছে। ক্যান্সার হচ্ছে তার অনিয়ন্ত্রিত জীবনের কারণে, কিন্তু ওই গ্রুপের ব্যক্তির আহ, বিভিন্ন চাপের কারণে তার ক্যান্সার হওয়ার নাজমা ম্যাডাম, নাজমা আপা আপনার মিউট করেন। সম্ভাবনা। নাজমা আপনি মিউট করেন প্লিজ ম্যাডাম। বলেন বস। ক্যান্সার এই কারণে হচ্ছে, কিন্তু যদি তার সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় তাহলে সে ক্যান্সার থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের ওষুধ বেলোডোনা বা অ্যাকোনাইট বা ক্যাকটাস বা এই কোয়ালিটির ওষুধগুলো দেখেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং তাদের দ্রুতই আক্রমণ করে। যেমন অ্যাকোনাইট, যে একটু আগে বললেন যে ওর খুব দ্রুত রোগটা আসে, আবার যদি ওষুধ দেন তাহলে দ্রুত তার রোগটা চলে যায়, অথবা না দিলেও তার সুস্থ হয়ে যায়, সে হয় বাঁচবে হয় সে থাকবে, না তার কাউকে সাথে নিয়ে চলে যাবে। আর লেভেল গ্রুপ মানে লেভেল এর রোগীরা ঠিক এরকমই, এদের ভাইটালি ফোর্স স্ট্রং থাকার কারণে এদের রোগটা খুব দ্রুত আসে। যদি এদের সঠিক চিকিৎসা দেওয়া হয় অথবা সঠিক বিশ্রাম দেওয়া হয় তাহলে তাদের রোগটা খুব দ্রুত রিকভার হয়ে যায়। আর মূলত ক্যান্সার হওয়ার মূল কারণ হচ্ছে তার অনিয়ন্ত্রিত জীবন। এর কারণে বিশেষভাবে গ্রুপ এর রোগীদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সে যদি অনিয়ন্ত্রিত জীবন থেকে আবার বেরিয়ে আসে তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। জি স্যার। স্যার আমি আমি একটা মিনিট বলি স্যার। অবশ্যই বলেন স্যার, আমি তো ছাত্র না, জাস্ট আমি তো কেবল আমার উপলব্ধিতে বলতেছি। হয়তো আরো 5 মাস বা 6 মাস পরে আরো সুন্দর করে বলার চেষ্টা করবো। দাদা স্যার, আমার একটা ক্লোজ ভাগনা ছিল, তো ও 32 কি 33 বছরে মারা গেছে। তো ওর বাপ ছিল, আছে বাপ হচ্ছে ইমাম মাওলানা এলাকার, খুব ভালো পরিবার, খুব শালীন পরিবার আর কি। ছেলেটাও তাই আমাদের চোখের সামনে বড় হলো। তো সবই ছিল ওর, নিয়ন্ত্রিত জীবন বলেন, মিতব্যয়ী জীবন, ভালো জীবন, ভালো ছেলে। তো ওর মার ক্যান্সার ছিল, ব্রেস্ট ক্যান্সারে মারা গেছে অনেক আগে। তো আমি বলতে চাচ্ছি যে ওর 32 বছর ধরা পড়ছে এটা, আর 34 বছর দেখি সে মারা গেল লাস্টের দিকে। আমার কাছে এটা মনে হয়েছে যে ও তো জীবন স্টাইল, লাইফ স্টাইল সবই সুন্দর ছিল। জি স্যার, আপনার কথা এটা- যুক্তিযুক্ত। হ্যাঁ, এটা এটা আসছে আমার যতটুকু জানছি যে এটা ওই জিন, রোগী, ডিএনএ ডিএনএ বা জিন। হ্যাঁ, ওর মা জিন গত ছিল। ওই রোগী বা ওই ভাই বা যে আল্লাহ তার জান্নাত নসিব করুক এই দোয়া করি, যেহেতু রোগের কারণে মারা গেছে। বিষয়টা হচ্ছে যদি মুসলমান হয় আর কি, ইমানদার হয়, বিষয়টা হচ্ছে উনি প্রিডিসপোজিশনই ছিল। ওনার গ্রুপ, স্যারের প্রশ্ন ছিল গ্রুপ এতে নেই, উনি সি অথবা না ডি তে ছিল। না, কজেশনটা বলতে চাচ্ছি যে পজিশন ওই ঠিক আছে, কিন্তু ওর ওর মার ছিল, এবং মার থাকলে মানে জিনগত ভাবে একটা সময় এটা প্রস্ফুটিত হবে আমাদের শরীরে। জি জি, জি বিভিন্ন পাশাপাশি ফিজিক্যাল ব্লকেন স্যার আমি কি 1 মিনিট বলবো? অবশ্যই স্যার বলেন, যদি আমি তো অত আলোচক না বুঝাই আসেন। বলতে পারবো না, কিন্তু আমি বুঝি আর কি কম বেশি। স্যার আমি একটা রোগীর কন্ডিশন বলি। আমার খুব সম্ভবত 2019 বা 20 সালের দিকে বরিশালের এক চেম্বারে আহ একটা মেয়ে রোগী আসে, অবিবাহিত, বয়স হবে আসছে 25 থেকে 26 বছর। তার ফ্যামিলির প্রত্যেকেই উচ্চশিক্ষিত। তার বাবা ফরিদপুর ফরিদপুরের কৃষি অফিসার এবং মাও অনেক শিক্ষিত। তাদের সন্তান যারা, এবং এমনকি ওই মেয়েটাও উচ্চশিক্ষিত।
বাবা মা প্রত্যেকেই মনে করেন যে স্বাস্থ্যগত দিক থেকে খুবই ভালো, এবং তাদের জেনেটিক প্রিডিসপোজিশনের দিকে দেখলে দেখা যায় যে তারা খুব স্ট্রং হেরিডিটারি প্রিডিসপোজিশন নিয়েই জন্মগ্রহণ করছে। ওই মেয়েটা 26 বছরের মেয়েটা যতগুলো রোগ নিয়ে আসছে, তার মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল যেসব কন্ডিশন নিয়ে আসছে, তাতে ওই মেয়েটার বয়স, বায়োলজিক্যাল বয়স যদিও 26, কিন্তু তার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী আমি বলবো মোর দ্যান 70। কারণ কি, এমন কোনো রোগ নাই তার শরীরে, মনে এমন কোনো জায়গা তাকে আক্রান্ত করে নাই যে আহ, এই জায়গাটা সে ভালো আছে বলা যায়। এখন কেস টেকিং করতে 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 একটা পর্যায়ে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার শারীরিক তার মানসিক কোনো আঘাত, দুঃখ, দুশ্চিন্তা এরকম কোনো কিছু আছে কিনা, তখন ওই মেয়েটা সে রিকোয়েস্ট করলো তার বাবা মাকে বের হয়ে যাওয়ার জন্য। তারা কিন্তু ফরিদপুর থেকে ওই মেয়েকে দেখানোর জন্যই আসছিল। যখন বের করে দিল, বের করে দেওয়ার পরে ওই মেয়েটা শেয়ার করলো যে তারা, সে যখন 5 বা 6-এ পড়ে তখন পাশের বাড়িতে খেলা করতে যেত। খেলা করতে গেলে ওইখানে টিভি দেখতো। তার এক সিনিয়র ভাই ছিল যে কিনা 7-এ অথবা 8-এ পড়ে ওই টাইমে। তা ওই রেসলিং টেসলিং বা অন্যান্য সবকিছু দেখতো। তো একদিনের একটা মনে করেন যে তার সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে। ওই ছেলেটা তাকে হচ্ছে সেক্সুয়ালি করে, তার সাথে সরাসরি ইন্টারকোর্সই করে। তখন ওই মেয়েটার কিন্তু মানে যখনকার কথা বলা হচ্ছে তখন এতটা মনে করেন যে মোবাইল ফোন, এতটা টিভি মানে অ্যাভেলেবেল হয়নি, এবং বয়স সন্ধিকাল, শৈশব কৈশোর সম্পর্কেও তৎকালীন সময় কিন্তু ছেলে মেয়েরা খুব বেশি যে মানে এখনকার মা ছেলে মেয়েরা যত বেশি অ্যাডভান্সড, তখনকার ছেলে মেয়েরা অত বেশি অ্যাডভান্সড না। যখন তার সাথে এই কাজটা করা হয় সে শুধু কষ্ট পাচ্ছিল, কান্না করতেছিল, কিন্তু আসলে বিষয়টা কি সে বোঝেনি। ওই ছেলেটাকে তাকে এইটাই উপলব্ধি করা এও এক প্রকারের রেসলিং। আগে কিন্তু তারা ওই কুস্তি উস্তি মানে নিজেরা নিজেরা করতো, কিন্তু এটাও তাকে এক প্রকারের রেসলিং বুঝাইছে এবং কাউকে বলবে না। ভালো কথা, ওই মেয়েটা আসলে বাড়িতে এসে কাউকে বলার সুযোগ পায়নি, কাউকে বলেও নি। মানে এখনো পর্যন্ত ওই যে আমি যেটা বললাম যে 19-20 সালে আসলো, তখনও পর্যন্ত কাউকে সে বলেনি। কিন্তু ওই মেয়েটা যখন একটু মানে বুঝতে শুরু করলো, তখন থেকে তার মধ্যে একটা প্রচন্ড ঘৃণা কাজ করতে থাকে নিজের শরীরের প্রতি, পুরুষদের প্রতি। সে এমনকি পাবলিক ট্রান্সপোর্টে মানে অর্থাৎ লোকাল বাসে বা যখন যে কোনো কিছুতে চলতে পারে না, ভিড়ের মধ্যে দিয়ে চলতে পারে না। যদি চলতে গিয়ে কোনো একটা পুরুষের সঙ্গে একটু সামান্য কাপড়ের সঙ্গেও স্পর্শ হয়, সে নিজের মধ্যে ঘৃণা নিয়ে বাসায় এসে মনে করেন যে সারা দিন মানে ঘন্টার পরে ঘন্টা গোসল করেও সে মনে করে যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতেছে না। তাহলে এই যে মেন্টাল একটা ইটা, এবং তার হিস্ট্রিতে যে সেক্সুয়াল অ্যাবিউস ছিল, তারপর থেকে এই যে প্রলংড হিস্ট্রি, যে তার মানে মানসিক একটা খারাপ অবস্থা চলতেছে তার মধ্যে, এই থেকেই কিন্তু তার প্যাথোলজিক্যালি যত ধরনের চেঞ্জ আসছে। এখন স্যার এই মেয়েটার যেহেতু এতগুলো রোগ আসছে, এই মেয়েটার ক্যান্সার আসতে পারে কিনা এখানেই ক্লিয়ার হয়ে যায়। এবং আপনি স্যার 2 দিন আগেই কার্সিনোসিন আলোচনা করার সময় কিন্তু অনেক কিছু বলছেন। তা আসলে আমাদের কিন্তু শরীরের আগে মন অসুস্থ হয়, এই একটা বিষয়। আর তার বাদে যে কোনো স্ট্রেসর, এছাড়া কোনো অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ভাবে কিন্তু তার মধ্যে আক্রান্ত হতে পারে। আর ওইখানে আমি যতদূর মনে করি বিতলকার স্যার ক্যান্সারের একটা উদাহরণ টানছে, যে ইনাদের মধ্যে আসলে ইনাদের মধ্যে রিকভারি ক্যাপাবিলিটিটা অনেক বেশি। যে ক্যান্সার আসবে এরকমটা কিন্তু না। আপনার প্রশ্নটা অনেকটাই যৌক্তিক, এটা খুব রেয়ার স্যার। আর আমার এই উদাহরণটার সাথে সম্পৃক্ততা আমি মনে করি যে স্যার আছে। এইভাবে একটা শারীরিক বা মানসিক প্রভাবের কারণে তার মধ্যে যে কোনো প্যাথোলজি গ্রো করতে পারে। ধন্যবাদ স্যার, আমার যদি বোঝানোই বা বলায় ভুল ত্রুটি থেকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ স্যার, খাইর। এবং স্যার স্যার ওই ওই মেয়েটাকে আমরা কার্সিনোসিন দিয়েই সুস্থ করছিলাম। আলহামদুলিল্লাহ। স্যার দেখেন, উনি 14 নম্বর অধ্যায়ে কিন্তু বলে দিয়েছেন যে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতিবন্ধকতা। আমি চেষ্টা করতেছি এই অধ্যায়টাকে সর্বোচ্চ ভালোভাবে ডেলিভারি দেওয়ার। আমি চেষ্টা করছি এর ভিতরে কি আছে। হোমিওপ্যাথি চিকিৎসার প্রতিবন্ধকতা সম্পর্কে যদিও শনিবার দিন স্যার বলছে, আমি চেষ্টা করবো সর্বোচ্চটাই। আপনার যে প্রশ্ন বা উত্তর দিয়েছেন এর ভিতরে উত্তর আছে। এই অধ্যায়ে ওই যে যেটা বললেন যে আবেগী স্থায়ী দ্বন্দ্ব,
দ্বন্দ্ব থেকে রোগ তৈরি হতে পারে। আমি এখান থেকে দেখেন আনছি, আমি আমার মতো করে আনছি, সবকিছু তো আর ওখানে স্যার তো স্যারের মতো মরাল স্টাইলই বলেছে, ওদের স্টাইল আর আমাদের স্টাইল তো সমান না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি বোঝার, আমাদের উদ্দেশ্য বোঝা, এছাড়া আর কিছু না। কারণ এগুলো তো মুখস্থ করার জিনিস না। আপনি যেটা বলেন দেখেন আমি মার্কিং করছি এই বিষয়টা, দেখতে পাচ্ছেন? ওটা লাল 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 দিয়ে হাইলাইটস করে দেন, লাল করেন। এখন লাল করব কিন্তু, দেখতে পাচ্ছেন স্যার? জি। কৃষ্ণপদ দাস স্যার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখছে মামা হ্যাঁ সবাই। জি স্যার, দেখা যাচ্ছে। যে আপনি যেটা বলছেন মনে হয় এখানে এটাই মনে হয়। বিষয়টা হচ্ছে আমরা তো দ্বন্দ্ব কি আসলে, দ্বন্দ্বটা কি, বা বা হোমিওপ্যাথি চিকিৎসার মানে আসলে প্রতিবন্ধকতা কি, এটা আগে বুঝতে হবে। আসলে প্রতিবন্ধকতা আসলে কি জিনিস? যে আমি একটা রোগীর ওষুধ দিলাম, তার ওষুধটা কাজ করতেছে না, এটা একটা প্রতিবন্ধকতা। একটা রোগীর মানে মূল কথা এটাই, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বলা যায়। আপনি যেটা বললেন, তারপরে এখানে অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা আছে, তারপর আবেগীয় স্তরে বিভিন্ন চাপ থেকে, তারপরে এখানে আরো কিছু আনছি দেখেন। এখানে আধুনিক সমাজের রোগের উৎস, তার বংশবৃদ্ধি ব্যবস্থাতে টিকে থাকার তাগিদে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়। এগুলো মানে অনেক কিছু বাদ দেয়নি, ক্ষমতা ও লোভের কারণে রোগ সৃষ্টি হয়, বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণ করার মানসিক চাপ থেকে রোগের সৃষ্টি হয়। মানে আমার একটা রোগীর কথা আপনাদের বলি, আহ, মানে বেশ কিছুদিন ট্রিটমেন্ট চলছে, রোগীটার বয়স হচ্ছে 53 বছর বয়স, 53 না 43 বছর বয়স। রোগীর 5টা বছর ঘুমায় না, 5 বছর। আমি সকল লক্ষণ নিলাম স্যার, লক্ষণ নিয়ে দেখলাম লেখেসিসের, লেখেসিস কোনোভাবেই কাজ করিনি। টানা রমজানের এই যে এবছর রমজানের 5 দিন আগের থেকে রোগীটার আমি ট্রিটমেন্ট শুরু করি, কোনো কাজ করিনি। আমি 1M 10M দিয়ে কোনো কাজ না করার কারণে আমি থেমে গেলাম যে কি হচ্ছে, এখন কি করতে পারি। আবারও ওই রোগীকে আমি আবার ডাকলাম, তারপরে পেসিফিলোরা দিলাম, ক্যামোমিলা দিলাম, যেগুলো বাঘা বাঘা ওষুধ ঘুমের জন্য, কোনোটাই রেসপন্স করে না। ওষুধ খাইলে তার বৃদ্ধি হয়। এবার এখান থেকে 20-25 দিন আগে উনি আসছে, আসে বলছে আমি তো এমন কোনো ঘটনা আছে যে ঘটনা আপনি আমাকে বলেননি। তা বলছে না, আমি কোনো ঘটনা এরকম কিছু বলি নাই। আমি তখনই তার সাথে একটা গল্প বললাম, যে গল্পটা হচ্ছে এই, এক ব্যক্তির সন্তান ছিল, বয়স ছিল তার 3.5 মাস। সেখান থেকে হঠাৎ করে তার জ্বর শুরু হয়, এই জ্বরটা তার কন্টিনিউ 8-9 বছর বা 10 বছর চলে। এবার বিভিন্ন ডক্টর দেখাইছে, দেখানোর পরে জ্বর কোনো রকম কমে, কিন্তু জ্বর সারে না। এবং উনি এক এলোপ্যাথি ডাক্তারের কাছে গেছে, আমাদের সাতক্ষীরা পারুলিয়া, সে পশ্চিমবঙ্গের ভালো ডাক্তার ছিল, এখন মারা গেছে, বাবুর নাম মনে নেই। খুব ভালো এলোপ্যাথি ডাক্তার, কিন্তু খুবই চমৎকার ডাক্তার ছিলেন। আমার নামটাও মনে স্মরণে আসতেছে না। তো উনি বললো যে ওই রুগীর বলছে, মা তোমার মেয়ের এই যে জ্বর আসে, যে এই 3 মাস বা 3.5 মাস বা 4 মাস বয়সের থেকে, কি এমন ঘটনা ঘটেছিল একটু বলো তো, কোনো কিছু হয়েছিল কিনা? বলছে না, কোনো কিছু হয়নি। বলছে আজকে তো তোমার ওষুধ দেবো না, তুমি 3 দিনের ভিতরে কি হয়েছিল এটা জেনে আমাকে এসে জানাবা। এবার যেদিন গেছে, যাওয়ার পরে তার পরের দিন রাত্রি হঠাৎ করে মনে আসছে যে আমি এখন তো আর আমাদের দেশে চিল দেখা যায় না, সেই সময় চিল ছিল, চিলে মনে মাছ কাটতেছিল, মাছ কাটার সময় হঠাৎ করে ওই ওপর থেকে চিলের নজর, কিন্তু আমাদের চিলের মতো নজর হওয়া উচিত প্রত্যেক হোমিও ডাক্তারের, ওপর থেকে টার্গেট করেছে ওই মাছটাই নেবে। আর ওই মাছের পাশে বাচ্চা শুয়েছিল বা যেভাবে কিছু না কিছু করছিল, এর মাছ নিতে গিয়ে ওর মা তাড়া দিছে, মা তাড়া দেওয়ার কারণে ওই বাচ্চার গায়ে আঁচড় লাগে, সিলের সিলের আঁচড় লাগার পর থেকে সেখান থেকে ওই বলে সঙ্গে সঙ্গে রাত্রি তার ফোন দেওয়ার ইচ্ছা ছিল, ফোন ছিল না, যাক ফোন না কি আমার অত মনে নেই, কিন্তু রাতে আসার ইচ্ছা ছিল যে ডাক্তারবাবু বলবো যে আমার এই সমস্যা। পরের দিন সকালে আসলো, আসলে ডাক্তারবাবু বলছে, ডাক্তারবাবু আমার এই বাচ্চার জ্বর আসার মূল কারণ আমার মনে হচ্ছে যে আমার এই বাবুর এই চিলের আঁচড় লাগছিল, চিলের নখের আঁচড়, সেখান থেকে আমার মনে হয় জ্বর। বলছে উনি বললো ঠিক আছে, ঠিক আছে বলে ওয়ালাইকুম আসসালাম, উনি বললো ঠিক আছে। উনি 2 টাকার একটা ওষুধ দিল আর একটা ইঞ্জেকশন দিল, যে ইঞ্জেকশন 7 দিন পর পর 3 দিন 3 বার দিবা, 3 7 21 দিনে 3 বার দিবা। আহ, সম্ভবত 10 গ্রাম মাত্রায়, আমার মনে নেই সঠিক। দেওয়ার পরে ওই যে জ্বর সেরে গেল এলোপ্যাথি মাথায়, সেই জ্বর আর এখনো কখনো আসেনি। আমি এই গল্পটা আমার এই রোগীর সাথে বললাম যে এইরকম ঘটনা ঘটেছিল। এলোপ্যাথি ডাক্তারের কথা বলার উদ্দেশ্য হচ্ছে তার আগ্রহ যেন বেশি হয়, কারণ আমরা সবাই এলোপ্যাথি ভক্ত, হোমিওপ্যাথি খেতে চাই না বা বুঝি না বা এর কষ্ট বুঝি না। সেই বাস তখনই এই রোগী
আমি বলতে এমন কোনো ঘটনা ঘটেছিল? বলতে হ্যাঁ, একটা ঘটনা আমার ঘটেছিল। আমি প্রচন্ড একসময় ভয় পেয়েছিলাম, প্রচন্ড ভয়। সে ভয়টা, আমার ভয়ের কারণে আমি এখনো কোনো লিফটের ভিতরে যেতে পারি না। আমি ভয়, আমার কেউ যদি লিফটে নিয়ে যায় আমি যেতে পারি না। আমি রাত্রে লাইট বন্ধ করে ঘুমাতে পারি না, আমার একটা ডিম লাইট জ্বালাতেই হবে। বলেন আমি কি ওষুধ দিয়েছিলাম, আপনারা বলেন। ওপিয়াম, তাই? এবং সেই রোগীর স্টিল এখন ঘুমাচ্ছে, কিন্তু স্ট্রং ঘুম না, কিন্তু অনেক ঘুম, সে হাসি খুশি। আমি একটাই মেডিসিন দিয়েছিলাম যে সে টেস্টিমোনিয়াম। ইয়াস, ইয়াস, স্টামোনিয়াম 1M, তারপর 10M দিছি। 1M এ কিছুটা রেসপন্স করেছে, 10M এ তার ভয় চলে গেছে, 80% ভয় নেই তার। কিন্তু স্টামোনিয়ামে যাবে বলে ভাবে না, অন্য ওষুধ লাগবে, কিন্তু স্টিল এখন স্টামোনিয়াম চলছে। আর তার প্লাসিবো দিলেই তার বৃদ্ধি হয় খুব, মানে ওই খালি তার মাথা খারাপ হয়ে যায়, ওষুধ খাইতে চায় না। ওষুধ দেবো ঠিক থাকবে, যেই প্লাসিবো দেবো সে মাথা খারাপ হয়ে যাবে। গতকালকে আগের দিন আসছে, ওষুধ দিছি, প্লাসিবো দিছি, ওষুধ ফুরাই যায় আর আসে, বলে খালি আমার মাথার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জি, আমরা যে কথা মানে যেখানে আসতেছিলাম, যে স্যার যেটা বলছিল যে ওই যে তার সেক্সুয়াল অ্যাবিউজ হলো, হওয়ার পর থেকে তার রোগটা সৃষ্টি হলো, এটা একটা হোমিওপ্যাথি চিকিৎসার অবস্টেকেল বা বাধা, প্রতিবন্ধকতা। আমরা যদি ওইখান থেকে চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই ওই আমাদের ওখানে কিন্তু অবস্টেকেল স্টাবিসেগ্রিয়া বা ইগনিসিয়া বা নেট্রামিওর বা সিটফাস বা ওরামেট, এরম বাঘা বাঘা ওষুধ আল্লাহ তাআলা আমাদের জানাই দিয়েছে বিভিন্ন স্যারেদের মাধ্যমে। তাহলে আমরা এই রোগীদের অবশ্যই পূর্বের স্বাস্থ্যে ফিরে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি, এবং আসবেও, না আসার কোনো জি, যুক্তি নেই। জি বিষয়টা হচ্ছে ওস্তাদ। আমাদের অ্যাঙ্গেলটা এভাবে দেখতে হবে। জি স্যার। আমি যদি অবশ্য, আপনি আপনি স্টামে নিয়ে দিয়েছেন, ভালো আছে রোগী আলহামদুলিল্লাহ। আমি তাকে অ্যাকোনাইট দিতাম আলহামদুলিল্লাহ। জি, আমার মূলত অ্যাকোনাইট আর স্টামোনিয়াম দেওয়া হচ্ছে অন্ধকারে, সে ভয় পাচ্ছে, অন্ধকারে ভয়, এই কারণে মূলত আমি স্টামোনিয়াম দিকে, এবং সে লিফটের মোটে যেতে চায় না, লিফটে উঠতেই চায় না, এই দুটোর দিকে কেন্দ্র করে আমি না স্টামোনিয়াম না, দিই। ঠিক আছে, ইউ আর রাইট। আপনার ওষুধও ঠিক আছে, কিন্তু আমি তো একটু কম বুঝি, এজন্য অ্যাকোনাইট দিয়ে শুরু করতাম, আমি তো আগেই বলছি। জি স্যার, কোনো সমস্যা নেই, সবাই সবার অ্যাঙ্গেল থেকে প্রত্যেকের জীবনে শুরু আছে। জি, জি স্যার, আমাদের আসছে কি স্যার, আলোচনায় স্যার আসছে? আসলেই আপনি শব্দ বুঝতে পারবেন, টুং টুং শব্দ হবে আসলেই। এখন যেটা কথা, তাহলে এই ভয় থেকে কি এই রোগীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে না নেই? এখন বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, ঠিক আছে? বহুত লোক জীবনে ভয় পেয়েছে। কই, কয়জন এসছে আমাদের কাছে চিকিৎসা নিতে? তাহলে যারা চিকিৎসা নিতে এসেছে তাদের লেভেলস অফ হেলথ কোন গ্রুপে আছে? আর যারা চিকিৎসা নিতে আসেনি, ভয় পাওয়া সত্ত্বেও তারা ভালোই আছে, সুস্থ আছে, জীবন তারা যাপন লাস্ট, করতেছে। তেতুল কাছে স্যার ভাষায়, স্যারের ভাষা আছে, তারা লাস্ট লেভেলে, তারা সে ডি অথবা সিতে আছে, তারা বি বা এতে নাই, ওদের স্ট্রংনেস কমে গেছে, এবং ওই ভয় নিয়ে সে মারা যাবে, কিন্তু সে আপনার কাছে আসবে না। কিন্তু এ এবং বি গ্রুপে থাকলে সে আসবে আপনার কাছে, বা বিভিন্ন পরীক্ষিতে আপনাকে খুঁজে বের করতে হবে। স্যার সব তো আর জানে না, হোমিওপ্যাথি তো আর শিক্ষিত লোকে আসে না, বেশিরভাগ অশিক্ষিত লোকে আসে আমাদের দেশে, আর হোমিওপ্যাথি সম্পর্কে জেনেও তো আসে না। আর অশিক্ষিত লোককে আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা দেওয়া সহজ, এটারও প্রতিবন্ধকতা আছে, আমরা এই অধ্যায়ে জানবো ইনশাল্লাহ। মানে প্রতিবন্ধকতা জানা খুবই জরুরি আমাদের জন্য, খুবই। চিকিৎসা আচ্ছা, সহজ, এখন এই জানা আমার সহজ। সাদা মনে একটা কোশ্চেন, সাদা মনে, সেটা জি হচ্ছে স্যার, বলেন স্যার, বলেন। কালকে আমি একটা পেশেন্ট এসেছিল, পেশেন্টটার বয়স হচ্ছে 21 বছর, মেয়ে পেশেন্ট। সে সিলেবল বা ওয়ার্ড উচ্চারণ করতে পারে, কিন্তু সেন্টেন্স গঠন করতে পারে না। মেয়েটা 7 মাস বয়সে জন্মগ্রহণ করেছে। মেয়েটা যখন তার মায়ের পেটে ছিল, তখন তাদের খুব আর্থিক কষ্ট ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া হতো না। যাই হোক, এজন্য তার বাবা মাইগ্রেন্ট হয়েছিল। এই অবস্থা, যাই হোক, সবকিছু মিলিয়ে রুগীটা তো ডেভেলপমেন্ট ডিলেড, কথা বলতে দেরি হয়েছে, হাঁটতে শিখতে দেরি হয়ে, কথা তো ঠিক মতো বলতে পারে, হাঁটতে শিখতে দেরি হয়েছে, সবকিছু মিলিয়ে ডেভেলপমেন্ট ডিলেড। তার বাবা মা দুজনেই সুস্থ, তার আর একটা বোন, সেও সুস্থ। এখন এই রুগীটা কোন লেভেলে আছে? জি, স্যার, এই রুগী। স্যার,
আসলে রুগীটা কোন লেভেলে আছে এটি স্যার একেবারে তার মনে করেন যে বর্তমান অবস্থা অনুযায়ী যে সবকিছু আসবে বা প্যাথোলজি অনুযায়ী আসবে সেটাও কিন্তু না। এটি অনেকটা ডিপেন্ড করে আপনার ইসের পরে, মানে ফলো আপের উপরে, যে আপনার ওই রুগীর মধ্যে যে কোনো কন্ডিশন নিয়েই আসুক না কেন তার মধ্যে তাকে আপনি সবকিছু দেখে মেডিসিন দিলেন, সঠিক রেমেডি দিলেন। এখানে কিন্তু আহ খুব সম্ভবত কোন একটা অধ্যায়ে জর্জ বিতলকার স্যারও বলে গেছেন যে এখানে আপনার ওষুধ নির্বাচনে ভুল, এটা রোগীর বা রোগের অবস্থার কারণকে দোষারোপ করে লাভ নেই। এটা হচ্ছে আমাদের, আমরা যারা হোমিওপ্যাথ আছি এটা আমাদের অজ্ঞতা। আর আমরা যদি এই অজ্ঞতা এড়ায় একটা সঠিক রেমেডি সিলেকশন করতে পারি এবং সেই রেমেডি দিয়ে আমি তাকে কতটা করতে পারি সেটার উপরে ডিপেন্ড করা যায়। এবং আমি মনে করি ওই যে এটা বললেন সে তো আসলেই মানে জন্মগতভাবে একটা মনে করেন যে মেন্টালি নিয়েই জন্মগ্রহণ করছে। এবং এখানে একটু স্যার বলা আছে যে ধর্মীয় ভাবে এবং বৈজ্ঞানিক ভাবে, বিভিন্ন ধর্ম এবং বৈজ্ঞানিক ভাবে, যেমন স্যার আপনাদের মধ্যে একজন আছেন যারা যে কিনা মায়ের গর্ভ থেকে ওই যে কোরআনের 30 পারা পর্যন্ত মুখস্থ করে আসছিল। আমাদের ধর্মে বলা হয় যে অর্জুনের ছেলে অভিমন্যু সে যুদ্ধের একটা চক্রব্যূহ ভেদ করার কৌশল জেনে আসছিল। স্যার আপনারা লাইক দিলেও তারপরেও আমি একটু মানে শেষ না, করি। লাইক না, এবং আমি লাইক না, আমি উল্টা দিয়েছি। ডিসলাইক, হ্যাঁ, আপনি যেটা এবং জানেন এটা সত্য না, এটা একটা মিথ। জি। আচ্ছা হোক 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 মিথ স্যার, হোক মিথ, কিন্তু বর্তমানে কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন। কারণ কি দেখেন, চীন জাপানের মতন যারা, তারা কিন্তু যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তখন ওই মাকে বিভিন্ন অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন বা অন্যান্য বিষয়গুলো জানানো মানে শেখানো হয় যাতে কিনা বাচ্চা বুদ্ধিমান হয়। তো এখানে স্যার মায়ের যে একটা দুশ্চিন্তার প্রভাব সন্তানের উপরে পড়বে না, এটা তো স্যার আপনি যদি মিথ বলেন বলতেই পারেন, আমার আর কিছু বলার নাই এইখানে। তবে হ্যাঁ, আমার মনে হয় যে এই বাচ্চা পরবর্তীতে কতটুকু যেহেতু বললেন যে সে সবকিছুতে ডিলেড হতে পারে সে গ্রুপ সি এর লাস্টের দিকে অথবা গ্রুপ ডি এর পেশেন্ট বা গ্রুপ সি এর মধ্যে থাকবে। আমার মনে হয় গ্রুপ বিতে থাকবে না। আমার ধারণা অনুযায়ী বললাম, যদিও আমি লেভেল সম্পর্কে খুব একটা ভালো জানি না। এবং লেভেলকে স্যার আমরা শুধুমাত্র একটা পরিমাপক, এটা কিন্তু মানে জাস্ট আমরা বুঝতে পারবো এরকম একটা সমীক্ষা দিছেন যে জি এরকম ম্যাক্সিমাম মানুষের মধ্যে তৈরি করা একটা সমীক্ষা থেকে সে তার রেজাল্ট কিন্তু বিতর্ক স্যার দিছেন। এখানে লেভেল আসলে কে কিভাবে নিবে আমি জানি না, বা স্যার। আমি কতটা বুঝতে পারছি সেটাও জানি না। আর আরেকটা জিনিস আছে যে জহির স্যার কিন্তু খুব সুন্দরভাবে আর তার যে অবস্ট্রাকশন গুলো তুলে ধরছেন। কিন্তু আমি স্যার যেটা বলছিলাম, আমার গল্পের মধ্যে অবস্ট্রাকশনের কথা তো অবশ্যই আমরা মাথায় রাখবো, কিন্তু জাস্ট আপনার কাছে এই প্রশ্নটা ছুঁড়ে দিছিলাম যে বলেন স্যার। আসলে তাদের তো ফ্যামিলিগত ভাবে বা তার জন্মগত হয়েছে তো হেরিডিটারি স্ট্রং প্রিডিসপোজিশন নিয়ে জন্মগ্রহণ সত্ত্বেও তার যে এত মারাত্মক কন্ডিশন হলো, তার মধ্যে কি ক্যান্সারও গ্রো করার মতন ক্যাপাবিলিটি ছিল কিনা, তার মানে ইমিউন সিস্টেম এতটা উইক হয়েছিল কিনা, জাস্ট এই একটা প্রশ্ন রাখছিলাম। ধন্যবাদ স্যার। স্যার জহির স্যার মনে হয় কিছু বলতে চাচ্ছেন। স্যার প্রত্যেক প্রশ্নের উত্তর হবে ইনশাল্লাহ, কিন্তু আমাকে তো বুঝতে হবে। আমি তো বোঝার আগে, কাউকে বোঝাতে গেলে আগে বইটা তো ভালোভাবে বুঝে তারপর আপনাকে উত্তর দিতে হবে। আর এই বই বুঝতে আর আগে আমাকে অর্গানন ভালো বুঝতে হবে। আমি তো অত বুঝি না। আমি তো ওই স্যারের মতো, আমিও ব্যাক বেঞ্চার, কিন্তু চেষ্টা করতেছি সামনে আগানোর। আর লেভেল অফ হেলথ, আসলে লেভেল অফ হেলথ জাস্ট আমাদের 1 কেজি, যে আমরা 1 কেজি দেখি বা 500 গ্রাম দেখি, এটা হচ্ছে জাস্ট তুলনা হিসেবে। কিন্তু লেভেল অফ হেলথ দিয়ে আমরা রুগীর হয়তো পটেন্সিটা নির্ধারণ করতে পারি যে এরকম হতে পারে, তো হয় এরকম, বা তার স্বাস্থ্যটা এইভাবে ওষুধ দিলে এইভাবে কাজ করতে পারে। এতটুকুই, এটা জাস্ট ধারণা হিসেবে দেওয়া হয়েছে। এবং অনেক সময় ধারণা প্রমাণিত হয়েছে যে এগুলো এরকমই হয়। কারণ আকাশে যদি মেঘ হয় তা বৃষ্টি হয়। তা প্রত্যেকটা রুগীর 50 জন রুগীর মধ্যে যদি এরকম অবস্থা তৈরি হয়, তখন এই এই ওষুধ বা এইভাবে কাজ করে বা এটা এইভাবে হয়। উনি জাস্ট আগ্রহটা বাড়িয়েছে, যে যার জায়গা থেকে সে তার অবস্থানে রোগীকে চিকিৎসা দিবেন। আর সাদাত হোসাইন স্যার সম্ভবত বলছিলেন গত সিরাজুল ইসলাম স্যারের ক্লাসে, আমি লেভেল অফ হেলথ বুঝি কখন, যে যদি তার 50 পার হয়ে যায়, সে মশা কামড়ালে কি সে বুঝতে পারে? যদি বুঝতে পারে তাহলে তার লেভেল ভালো আছে, তার ওষুধের রেসপন্স ভালো করবে। আমরা তো এত ঘাটি বা অত ঘাটি, এত ঘাটা মানে, মানে আমরা চাপের মধ্যে পড়ে যাব। আমাদের শর্টকাটে আসতে হবে, কিন্তু সঠিক পন্থায়, সঠিক পন্থায়। আর লেভেল অফ হেলথ পড়া অবশ্যই ভালো।
এর ভেতর থেকে অনেক কিছু জানা যাচ্ছে, জানা যাবে, আরো কত লেভেল অফ হেলথ হবে মানুষের জীবনে। এই মানুষের 60-65 বছর বা 70 বছরের জীবনে কত ঘটনা ঘটে যায়। 100 বছর বাঁচলে তার মধ্যে আমরা প্রায় 40 বছর ঘুমাই। সো এর ভিতর থেকে সবকিছু আসবে, চেষ্টা করি। আমরা তো পড়তে চাই না, এমন নতুন নতুন বই আসবে, একটু ভালো লাগে যে নতুন জিনিস আমার পছন্দ করি, একটু পড়লাম, তাহলে আবার অল্টারনেটিভ পড়তে পারবো, এই এতটুকু। এখান থেকে যে খুব বেশি আগাতে পারবো আমরা এমন না, বিষয়টা হচ্ছে আগ্রহ বাড়বে যে একটু জানলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। যে আমাদের দেশের যে প্রশ্নটা করছে, এই প্রশ্ন থেকে কিন্তু অনেক দূরে চলে গেছে আমরা। জি স্যার, এখনো আমি তো এই জবাব আমি দিতে পারবো না স্যার, আমি তো ওখানে নেই। আমাকে জায়গায় জায়গায় থাকা ভালো ছিল, ওই জায়গায় থাকা ভালো ছিল আসলে। আমি দিতে পারবো না, শেষ। নাইলে সবাই কনফিউজ হয়ে যাবে, যারা আমরা জানি না তারা কনফিউজ হয়ে যাবে জিনিসটা স্যার কি। আপনি একটু বলেন স্যার। আপনি এই যে হোপলেস কথা বললেন, যেটা যে কি বলে আরো কত বই আসবে, এটা পড়তে হবে, মানে এই বইটা যে আমাদের খুব একটা ফ্রুটফুল কিছু দিবে মনে হলো না আসলে। জি স্যার, আমি বুঝি না, আবার একটু বলেন স্যার। বললাম না যে এই বইটা আপনার আমাদেরকে লাস্ট বই না, বা এটা যে ভালো কিছু পাবো এমন মনে হচ্ছে না, মানে আপনার লাস্ট কথাতে যা মনে হয়েছে। না স্যার, এটা কথার কথা স্যার, এটা আমি তো অত বুঝি না। জাস্ট কনফিউশন হবেন না স্যার। এখন হলো আর একটা হলো কনফিউশন না, আমি বলছি যে যাদের এই ভালো করে এই বইটা পড়া নাই তারা কনফিউজ হয়ে যাবে। জি তার মানে আমাদের পড়াটা এই যে যেহেতু যথেষ্ট খুব দ্রুত একটা রিভাইজ করতে চেয়েছে, আসলে ক্লাসটা ছিল যারা এই বইটা সম্পর্কে জানে তারা রিভিশন দিচ্ছে। জি জি আর স্যার। যারা জানেন না তাদের জন্য খুব বেশি একটা উপকার হবে না, কারণ খুব সুইফট পড়া হয়েছে, মানে এর দিকে যাওয়া হয়নি। এটা এই বইটা এরকম বই না আসলে। না, এটা স্যার খুব ডিপলি বই স্যার। আর আপনার যে অবস্টাকলের কথা আবার কি ডিসপোজিশনের কথা, ওগুলো আরো ভুলেই গেলাম, যে কোনটা কোনটা অবস্টাকল কোনটা প্রি ডিসপোজিশন, এটা জি সমস্যা। স্যার, চেষ্টা করতেছি এদিকে স্যার। অর্গানন, আপনি লাস্টে যে কথা বলছেন ওইটাই সঠিক আমার কাছে মনে হয়, যেটা হলো যে অর্গানন ভালোকে না পড়ে এসব বই পড়তে গেলেই আমাদের একটা জটিলতা থাকে। কনফ্লিক্ট লাগবে স্যার, কনফ্লিক্ট এসেই যাবে। অর্গানটা ভালো করে পড়া, এই ক্লাসটা ভালো করে শুরু করলে শুরু তারা পারে। জি, অর্গাননটা খুব বুঝে শুনে আমাদের পড়তে হবে। যেমন আজকে আপনি যে ওষুধটা দিচ্ছেন, ওই যে স্টামোনিয়া, জি স্টামোনিয়া দিচ্ছেন, যেটা ওই যে লক্ষণের উপরে একটা বিশেষত অন্ধকারে ভয় পাই, ঠিক না? অন্ধকারে ভয় পাই, জি স্যার। এই লক্ষণটা জি তাহলে স্যার। কি টোটালিটি অফ সিমটম হলো এটাতে? না স্যার, টোটালি সিমটমে দিছি কিন্তু কাজ করেনি, যার কারণে এই কনফ্লিক্টটা খোঁজার চেষ্টা করেছি যে কোথায় অবস্ট্রাকশন হচ্ছে, কোথায় তার সমস্যা হচ্ছে। অবস্ট্রাকশন না, আমরা অবস্ট্রাকশন তো না, এটা কোনো অবস্ট্রাকশন না, বরং আমি এখন টোটালি সিমটম করতে পারি নাই বলেই আমার এই সমস্যা হয়েছে। কারণ ওই যে কজেশনটা টোটাল ওইখানে থেকে আসতে হবে, ওই যে পারি নাই, কোনো কারণে পারি নাই, হয় নাই, হয় রুগী দেয় নাই, অথবা আমার অবজারভেশনের যে কোনো একটা আছে, যেটা হিতেলকা সুন্দরকে বলছে যে আমাদের অজ্ঞতার কারণে এরকম হচ্ছে। উনি জানে এটা পারে, কিন্তু আমরা পারছি না যেহেতু আমি জানি না, জি এইটা স্যার। মনে হয় হবে। না হলে দেখেন একজন বলছে ওপিয়াম, একজন কে জানে বলছে সালাদ সম্ভবত, আবার উনি বলছেন অ্যাকোনাইট জর্দাসে। কিন্তু আসলে হ্যানিম্যান স্যার, স্যার এই তো হ্যানিম্যান স্যারের কথা বলতেছি। হ্যানিম্যান স্যার বলছে যে আমাদের এলোপ্যাথির মতো যে জহির এক স্যার, একজন এক এক ওষুধ হবে স্যারকে এমন না। বলতে দেন। জি স্যার জহির বলেন। স্যার শেষ করুক, তারপর কথা বলেন প্লিজ। স্যার আপনি ওনার বলতেন স্যার দুটা দুটা বিন্দুর মধ্যে একটাই সরল রেখা আঁকা যায়, একটা সিঙ্গেল, ঠিক কি না? এটা আমরা ইয়েস নো কিছু বললাম তাহলে সুবিধা হয়, আমার কথা শুনতেছেন, মানে দুইটা Yes, ডবল yes, হ্যানিম্যান yes, মধ্যে sir. দুটো বোঝালে এত, এই যে অ্যাকোনাইট কেন, তারপরে স্টামোনিয়াম কেন, আবার এই যে ওপিএম বলছেন এটা কেন, এটা হলো উত্তর আছে 156 নম্বর অ্যাফারেজমে, 156 নম্বর। আমি ওইটা দেখে নিয়ে দেখুন ওখানে উত্তর আছে, এরকম আছে, তাহলে ওইখানে আমরা চিকিৎসা যেতে পারবো না। আমি বলছি না যে আপনার ওষুধ দেওয়া ভুল হয়েছে, কিন্তু ভুল হয়ে না হলেও মানে ঠিক টোটালিটি সিমটম আমি দিয়ে দিতে পারলাম কিনা, মানে একটা ভয়ের কারণে পুরো যদি দিই টোটালি সিমটম হলো কিনা, আগেরটা হয় নাই বলি ওষুধে কাজ করে নাই। তবে হ্যাঁ, টোটালি বইতে আছে এরকম আছে না, যেমন আমরা কি পড়ার সময় সিগিলিনাম কিংবা সরিনাম, এই ওষুধগুলো পড়ে দেখলে লেখা আছে যে সঠিক ওষুধ নির্বাচন করার পরও
ওষুধে কাজ করে না। কেউ আছে না? এই যে আমাদের মিথুন বাবু আসছে। জি জি জি, এখানে লেখা আছে নির্বাচিত ওষুধ সত্ত্বেও এই অসুস্থ। কথাগুলো, জি, জি, ওই কথাগুলো আমাদের মাথায় রেখে যদি স্যার আমরা স্যার এক্সকিউজ মি, আমি 156টা পড়ি, তারপরে আপনি আবার বলবেন। জি। বিশেষ গোলযোগ ব্যতীত রোগ নির্মূলের ব্যতিক্রম। ঔষধ যতই সুনির্বাচিত হোক না কেন, এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ প্রায়ই নাই যাহা অত্যন্ত উত্তেজনা ও অনুভূতিপ্রবণ রোগী ক্ষেত্রে যতক্ষণ তাহার ক্রিয়া বর্তমান থাকে ততক্ষণ অন্তত একটি সাধারণ অস্বাভাবিক বিশৃঙ্খলা কতিপয় নতুন লক্ষণ সৃষ্টি করে না। কারণ সমবাহু বা সমকোণ বিশিষ্ট ত্রিভুজের ন্যায় ওষুধের লক্ষণ ও রোগের লক্ষণ ঠিকভাবে পরস্পর মিলিয়া যাইবে, ইয়া কখনো সম্ভব নয়। কিন্তু সাধারণ অবস্থায় এই নগণ্য পার্থক্য জীবন্ত শরীর যন্ত্রের প্রচ্ছন্ন কার্যকারিতায় সহজেই দূরীভূত হয়। রোগী অতিশয় দুর্বল না হইলে তাহা অনুভবই করিতে পারেন না। শরীর যন্ত্রের উপর বিভিন্ন উপাদানে গঠিত ঔষধজ প্রভাব সমূহ পানাহারের ভুলভ্রান্তি বা রিপুজনিত উত্তেজনার দ্বারা বাধাপ্রাপ্ত না হইলে পূর্ণাঙ্গ আরোগ্য না হওয়া পর্যন্ত স্বাস্থ্যের উন্নতি অব্যাহত গতিতে চলিতে থাকে। এর ব্যাখ্যাটা একটু পড়বো? হ্যাঁ, পড়েন। মাত্রা যথোপযুক্ত ভাবে ক্ষুদ্র না হইলে ওষুধ সুনির্বাচিত হইলেও কিরূপ গোলযোগ করিতে পারে এবং তাহা কিভাবে দুর্বৃত হয়। কোশ্চেন এখানে এখানে হানিম্যান স্যার বলিতেছেন যে সমলক্ষণ সম্পন্ন ঔষধ যতই সুনির্বাচিত হোক না কেন, যদি উপযুক্ত ভাবে উহা স্বল্প মাত্রায় প্রযুক্ত না হয়, তবে অসহিষ্ণু এবং অতিরিক্ত অনুভূতিপ্রবণ রোগীগণ সামান্য গোলযোগ অর্থাৎ সামান্য কিছু নতুন লক্ষণ তাহার ক্রিয়াকালে বোধ করিবেই। সমবাহু এবং সমকোণে দুইটি ত্রিভুজ যেমন জ্যামিতিতে পরস্পরের সহিত সমভাবে মিলিত হয়, ঔষধ লক্ষণ ও রোগ লক্ষণের মধ্যে কিন্তু তেমন ভাবে সাদৃশ্য স্থাপন করা যায় না। অতএব রোগ এবং ঔষধের লক্ষণের মধ্যে যে পরিমাণ সাদৃশ্য স্থাপন হয়, সে পরিমাণে যদি ঔষধজনিত রোগ বৃদ্ধি হ্রাস করা হয়, তবে ঔষধজনিত বৃদ্ধি একেবারেই বন্ধ করা অসম্ভব। কিন্তু এই ঔষধজ রোগ বৃদ্ধি ততটা ক্ষতিকর নয়, কেননা জীবনী শক্তি অতি সহজেই ওই সকল বৃদ্ধি দূর করিতে পারে। আহার বিহারের অনিয়ম উপদ্রব এবং মানসিক উত্তেজনাদি না থাকিলে রোগী ওই সব কিছু উপলব্ধি করিতে পারে না এবং সত্বর সুস্থ হইয়া ওঠে। জি আবুল কাসেম স্যার। এখন তো বুঝতে তো সমস্যা আছে বলে মনে হচ্ছে না নাকি? আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে, ব্যাখ্যাটা খুব একটা যথোপযুক্ত হয়েছে বলে মনে হয়নি। না, দরকার নেই, আমরা নিজেরা ব্যাখ্যা করি তাহলে হবে আর কি। সেটা হচ্ছে এই যে ওই কখনোই এই যে আমরা তো টোটালিটার সিমটম বলতে একবার রোগ লক্ষণ হুবহু মিলাতে চাই, তাই না? জি স্যার, কিন্তু পরিমাণ মিলবে না। বলতে এটা নেক্সট টু ইম্পসিবল। এই যে ইংরেজিতে ভাষাটা দেখুন লেখা আছে নেক্সট টু ইম্পসিবল। ইম্পসিবল বলে না, বলছে যে নেক্সট টু ইম্পসিবল, মানে এটা কখনোই সম্ভব না। এর ফলে এই যে উনি পেস্টামোনিয়াম দিয়েছেন, আরেকজন ওপিয়াম দিতে বলছে, আপনি বলছেন যে এটা এখন কিন্তু এই তিনটা দিয়ে কাজ করবে কেন? ওই যে লক্ষণ মিলাই দিচ্ছে 156 বছর হুবহু মিলবে না, যতটুকু মিলছে ততটুকু কাজ করবে। আরোগ্যের ক্ষেত্রে যদি ওই যে বলেছে না বাইরের বাধা বিভিন্ন কথা বলছে, কিন্তু এক্সাম্পল বাইরের বাধা এক্সটার্নাল বা ইন্টারনাল বাধা সৃষ্টি হলে সেখানে ওষুধে কাজ করতে দেরি হয়। এই যে আমরা যত আলোচনা করছি আমার মনে হয় এইটা সব মিলাইলে এটা আমরা ভালো করে মিলাই আমরা করতে পারবো। জি স্যার। কিন্তু স্যার এই জায়গাটাই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে, বলবো স্যার আবুল কাসেম স্যার? জি, জি, অবশ্যই বলছি। আমার এক্সপিরিয়েন্স দেখেছি, আমার খুব ক্ষুদ্র এক্সপিরিয়েন্স, তাতে দেখেছি কজেশন বেজ মেডিসিন সবচেয়ে দ্রুত এবং ভালো ফল দেয়। এই জন্যই আমি ওই রোগীকে অ্যাকোনাইটই দেবো। জি স্যার।
এটা তো বলছি আপনি দিতে দিলে সমস্যা নাই, যে একটা আলাদা আলাদা হলে এই কারণে তো। মানে আমি আমার লজিকটা দিলাম হোয়াই অ্যাকোনাইট, এটাই আর কি। না, যিনি ভালো করে টোটালিটি যত কাছে নিয়ে যেতে পারবেন তার তত বেশি দ্রুত কাজ হবে। এই হলো কথা। জি, সবচেয়ে টোটালিটিটাই সেখানে কজেশন হোক বা যেখানেই হোক, টোটালিটি সবচেয়ে আগে। আমরা আসলে টোটালিটি বলার পরে ওই যে বললো না, টোটালিটি হওয়া সত্ত্বেও এটাও মাথায় রাখতে হবে, সত্ত্বেও কাজ করবে না। টোটালিটি এটা না, হয়নি স্যার আমার। না না, ওটা তো একদিকে হয় নাই। আর একটা ছিল টোটালিটি হলেও কাজ করবে না। এই কথা বলছি না, যে সিভিল নাম পড়ি দেখেন আপনার, অথবা স্কুলি নাম ওই ওষুধের লেখা আছে, যে ওটা আছে না, ওখানে ওই যে স্যার প্রি ডিসপোজিশনের কথা, ওখানে তো প্রি ডিসপোজিশন আসছে যে বংশগত বা অন্য অন্য ক্ষেত্রে আসছে, তার কারণে টোটালিটি কাজ করতেছে না। কিন্তু না, এটা আমাদের প্রফেসরের কোশ্চেনটা যেখানে ছিল সেখানে বলা হয়েছে যে উনি একটা রুগী আসছে আমার কাছে, তার কি হলো লেভেলস অফ হেলথ এর পজিশনটা হচ্ছে এ, এ গ্রুপে। সেটা 1 2 3 যে কোনো একটা কত ওয়ানে ধরে একবারে আপ লেভেলে হাইয়েস্ট লেভেলে যেটা আছে সেখানে আছে সে। এটা হলো হাইপোথেটিক্যাল, এই অবজারভেশনটা হাইপোথেটিক্যাল। আমার কোশ্চেনটা হাইপো, মানে আমার বলতে জর্জেসের কোশ্চেনটা হাইপোথেটিক্যাল। এখন ওইখানে তার ক্যান্সার হবে কেন, এইটা হলো কোশ্চেন আছে। জি স্যার। আমার মনে হয় আমি যদি বুঝে থাকি এটা এইটার সাথে স্যার ভাইটাল ফোর্সের যে ফর্মুলা, এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে ম্যাচ হচ্ছে না, বিপরীত হয়ে যাচ্ছে। জি, এটাই তো আমাদের মানে হোমিওপ্যাথি, যে এরকম আমরা বিজ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমার মনে হয় কি বলবো, এটা এটা যে ঠিক নয়। কখনই সম্ভব নয়। এই কথা বলছে ঠিক নাই, বলবো কিনা জানি না, এটা বলতে পারতেছি না সাহস করে, কারণ এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। এটা হলো আট না স্যার, নম্বর বলেন স্যার, আট আমরা নম্বর সবাই জানি। 8 নম্বর পদ্ধতিটা পড়েন। 8 নম্বর পদ্ধতিটা যেহেতু ইয়ে আসলেন না, স্পিকারটা আসেনি। 8 নম্বর পদ্ধতি। জি স্যার। দেহযন্ত্রে জীবনী শক্তি কেমন করিয়া বিকৃত লক্ষণ প্রকাশ করে, অর্থাৎ কেমন করিয়া ইহা রোগ উৎপাদন করে, চিকিৎসকের নিকট তাহার কোনো বাস্তব উপযোগ নাই, এবং চিরদিনের জন্য তাহা চিকিৎসকের নিকট গোপনেই থাকিবে। সুবহানাল্লাহ। কেবল রোগের মধ্যে, স্যার শেষ জানেন করি, খুব মজা মজা পাচ্ছি স্যার, আমি একটু শেষ করে আরেকটু আছে। কেবল রোগের মধ্যে যেটুকু জানিবার এবং আরোগ্য করিবার পক্ষে যথেষ্ট, লর্ড অফ লাইফ তাহার চিকিৎসকের অনুভব শক্তির নিকট তাহা প্রকাশ করিয়াছেন। সুবহানাল্লাহ, মিলে যাচ্ছে আমার কথার সাথে। জি স্যার। নির্মিত বটে। এটাকে আমার 14 নম্বর অ্যাপারেশন করতে হবে, 14 নম্বর। চলে যাচ্ছে দেখ, স্যার, আমি আপনি বলতে আমি থাকবেন, আমি আমাকে ভুলভাল বলতে পারি, আমি বই থেকে বলতেছি না, মেমোরি থেকে বলছি, হয়তো খোঁজাখুঁজি কোনো লেগে যেতে অসুবিধা পারে। নেই স্যার, আপনার বয়সে আমারও এরকম হতো স্যার, বলছি স্যার আমি। 14 নম্বর অ্যাফোরিজম বলতেছে, দেহ অভ্যন্তরে রোগের অবস্থিতি চিকিৎসকের নিকট ধরা পড়িবেই। মানবদেহের ভিতরে এমন কোন রোগজ অদৃশ্য পরিবর্তন অথবা বিকৃতি থাকিতে পারে না, যাহা সাধ্য অথচ বিকশিত বা অবিকশিত লক্ষণসমূহ একজন সূক্ষ্মদর্শী চিকিৎসকের নিকট আত্মপ্রকাশ করে না। এই প্রকার বিধান অপার করুণাময় মানব জীবনের রক্ষাকর্তা, সর্বজ্ঞানাধার সৃষ্টিকর্তার অপার করুণার নিদর্শন স্বরূপ। স্যার একটু ব্যাখ্যা করে দেন আবুল কাসেম স্যার। এই যে দুটো কথা, পাদটিকা, এটা এই অ্যাপারেশনের পাদটিকা কিন্তু 8 সম্ভবত। ওই দেখেন পাদটিকা নাম্বার দিয়ে আছে না 14 এর মধ্যে। না না, 14 না, পাদটিকা, পাদটিকা 8 পড়লাম হচ্ছে কত নম্বরে? না না না, ওটা দরকার নেই, ওইখানে নাম্বার দিয়ে আছে না, 14 নম্বর কোনো পাদটিকার আছে না, সাইন আছে। না না, নেই নেই স্যার, নেই স্যার। 12 তুমি, ও, পাদটিকায় 8 পড়লাম স্যার, ইয়েতে সম্ভবত 12, 12তে, 12 12। 12 12টা পড়ি স্যার। বলুন। আক্রান্ত জীবনী শক্তি একসাথেই বিশৃঙ্খল হয়, আবার রোগ লক্ষণ বিদূরিত হইলে এককালেই স্বাস্থ্য পুনঃস্থাপিত হয়। রোগোৎপাদিকা শক্তি কর্তৃক আক্রান্ত জীবনী শক্তি নিজেই পীড়া। আবার বলছি,
রোগোৎপাদিকা শক্তি কর্তৃক আক্রান্ত জীবনী শক্তি নিজেই পীড়া, এটি 8 নম্বর পদটিকা সৃষ্টি করে। অতএব রোগাক্রান্ত হইলে যে বিকৃতিগুলি আমরা দেখিতে পাই সেগুলি একত্রিত হইয়া সমস্ত আভ্যন্তরিক পরিবর্তনগুলি প্রকাশ করে। ইহার গূঢ় অর্থ এই যে আভ্যন্তরিক শক্তির সমস্ত বিকৃতি অর্থাৎ রোগটিকেই প্রকাশ করে। অতএব চিকিৎসার পর সমস্ত বিকৃত ঘটনাবলীর বা সুস্থাবস্থা হইতে অসুস্থতা ব্যঞ্জক পরিবর্তন সমূহ অন্তর্হিত হইয়া জীবনী শক্তিকে এবং সমস্ত দেহযন্ত্রকে পুনরায় সুস্থাবস্থায় আনয়ন করে এবং তাহাই সূচনা করিয়া থাকে। বলেন স্যার। তাহলে এখন এই যে বিজ্ঞান দিয়ে যে প্রমাণের চেষ্টা করতেছি, হ্যানিম্যানের সাথে কনফ্লিক্ট না? অবশ্যই স্যার, এটা তো আমার সাথে কনফ্লিক্ট। যাই হোক, এটা বিষয়টা এরকম। আমি ওই তবে কথাটা লাস্টে বলতে যাচ্ছিলাম ওই উদাহরণটা থেকে আবুল হোসেন স্যার, যে আসলে এই যে আমরা যতই কস কস করি এই সেই এই কারণ সেই কারণ, প্রেম করেছিলাম বলে ব্যর্থ হয়ে এই অবস্থা হয়েছে, যাই বলেন না কেন সকল কিছু ওই যে স্পিরিচুয়ালিটি দ্বারাই নিয়ন্ত্রিত এবং সেটাই চরম সত্য এবং সর্বশেষ কথা। এতক্ষণ আমরা যা বলছি অল আর হাইপোথেটিক্যাল। জি বলেন। তারপরে ওই যে 14 নম্বরে হ্যানিম্যান এবং 8 নম্বর পদ্ধতিটা দুইটাই 12, এগুলো 12, 14 আর 8 নম্বর পদ্ধতিটা সবগুলো মিলালে দেখবেন যে আমাদের কোনো জানতে পারবেন এটাই বলছে। তবে হরিমন চৌধুরী এই বইটা কি সম্মুখে আছে আপনার কাছে? হরিমন চৌধুরী অর্গাননের অবশ্যই আছে স্যার। আর ওই যে 8 নম্বর পদ্ধতিটার নিচে ওনার একটা দেয়া আছে, কমেন্টস আছে। দাঁড়ান স্যার, ও দাঁড়ান না স্যার, আমি দেখতেছি বই আমার স্যার। শুধু বই আমি খাটের সাথে একটা বুকশেলফ বানিয়েছি শুধু এই সমস্যার কারণে। কত নাম্বার বের করবো স্যার? 8 নম্বর পদ্ধতিটার সঙ্গে ওনার কমেন্টস, হরিমন চৌধুরী কমেন্টস। জি স্যার। হরিমান চৌধুরী কিন্তু দুই এক জায়গায় কমেন্টস করেছে খুব মানে চমৎকার। হনিম্যানের ফেরিমেন্সের অরিজিনাল বইয়ের মধ্যে তো আপনারা যা পড়তেছেন এসব নাই। আস্তাগফিরুল্লাহ। না না, আপনারা যে ব্যাখ্যা বিশ্লেষণ হান্তি বান্তি দিচ্ছে অরিজিনাল বইয়ের মধ্যে এসব পাচ্ছি না। নো হাঙ্কি বাঙ্কি। দেখেন তাহলে অরিজিনাল বই কি আছে একটু পড়েন, তাহলে আলোচনা করতে যদি সময় থাকে। স্যার পদ্ধতি কার্ডে জীব দেহে প্রয়োজন অতিরিক্ত 1 ফোঁটা রক্ত নাই, কিন্তু প্রাচীন পদ্ধতি চিকিৎসকগণ কল্পিত রক্তাধিক্যকে, আমি কি ঠিক পড়ছি তো নাকি এই জায়গাটা একটু মিল? তাই করছি পদ্ধতি 8। আরেকজন একটু বের করেন তো কাইন্ডলি। আদিটিকা 8 কোন অপারেজিমের মধ্যে আছে? 12। আজকে বলা হচ্ছে জৈবনিক শক্তি কি করিয়া শরীর যন্ত্রের ইন্দ্রিয়গ্রাহ্য রুগ্ন অবস্থাতে সৃষ্টি করে, অর্থাৎ ইহা কেমন করিয়া রোগ উৎপাদন করে। ব্যবহারিক ক্ষেত্রে চিকিৎসকে তা জানিবার কোনো প্রয়োজন নাই, চিরকালই তা অজ্ঞাত থাকিবে। এই জায়গা হরিমোহন চিরকালই তা অজ্ঞাত থাকিবে, এই জায়গা হরিমোহন চৌধুরী স্যার উনি যে কমেন্টস করেছেন, দ্যাট ইজ জীবন্ত শরীর যন্ত্রে কি করে রোগ সৃষ্টি হয় তাও জানা ও বোঝার প্রয়োজন আছে। চিরকাল কোনো কিছু অজ্ঞাত থাকে না, কাজেই জানার জন্য সংগ্রাম ও প্রচেষ্টা দরকার। এই কমেন্টস আছে হরিমোহন চৌধুরী। এইখানেই হলো মানে ভিতর কাজ। হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার। এই আরে তাহলে জয়ী স্যার যেটা বলেছে অব্যাহত প্রচেষ্টা বই ছিল, আছে, থাকবে, ভবিষ্যতে আরো বের হবে, এটা মার্জ করে এই কমেন্টস। আমি আশা করি আমি আমার টার্গেটে যেতে পারি। স্যার আমার ল্যাপটপটা উল্টো পাল্টা কাজ করতেছে না, রেসপন্স করতে পারতেছে না স্যার, কিছু বলতে বলতে তখন তো কনফার্ম করলে হবে। মেমোরি ঠিক করেন, মেমোরি ঠিক। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। স্যার আব্দুল হান্নান স্যারকে যোগাযোগ করেছিলেন স্যার?
হ্যাঁ ফোন দিয়েছি, প্রথমবার বন্ধ করে দিলাম, তারপরে ফোন আবার এলো, আধা ঘন্টা পর দিলাম, দেখছি ফোন বাজতেছে, রিসিভ করেনি। এখন আর স্যার মেঘলা আকাশ তো স্যার, না 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 না, এটা না ওইটা স্যার স্যার থাক স্যার, কোনো প্রবলেম হতে পারে স্যার এটা। সমস্যা নেই স্যার, আমরা পরে সমস্যা নেই স্যার। জানলে সমস্যা প্রবলেম হতে থাকতেই পারে।